শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আজকে আমরা শুরু করতে যাচ্ছি এসএসসি গণিত অষ্টম অধ্যায় বৃত্ত। বৃত্ত অধ্যায়েরই আরেকটি অংশ হলো বৃত্তচাপ। আমি বৃত্তচাপের কিছু বেসিক ধারণা দেব, এরপরে আমি এই উপপাদ্যটি প্রমাণ করে দেখাবো। প্রথমে আসি, বৃত্তচাপ কি? কোনো একটা বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যে যে পরিধির যে অংশ, দেখো কোনো একটা বৃত্তের, এই একটা বৃত্ত অঙ্কন করলাম আমি, ঠিক আছে? একটা বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তের যে কোনো দুটি বিন্দুর, ধরে নিলাম এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এ বি, দুটি বিন্দু, দুটি বিন্দুর মধ্যে পরিধির যে অংশ, তাকে বলা হয় ওই বৃত্তের চাপ। প্রথমে আসি আমরা যে আসলে পরিধি কি। তোমরা যদি একটা সুতাকে লম্বা করো, এই সুতাটার যে দৈর্ঘ্য মেপে নিবা, ওই সুতার দৈর্ঘ্যটাই হচ্ছে পরিধি। ঠিক সেরকম ভাবে আমরা বলতে পারি যে যে বৃত্ত যদি একটা সুতা দিয়ে আমি অঙ্কন করি, একটা সুতাকে যদি আমি লম্বা করি, হ্যাঁ, এটাকে কিন্তু ইচ্ছা করলে আমি এভাবে গোলাকৃতি করতে পারি। ঠিক এই যে গোলাকৃতি করলাম যে সুতাটাকে, তাহলে এটা কিন্তু একটা দৈর্ঘ্যের সুতা ছিল। এই যে সুতার দৈর্ঘ্য মানে হচ্ছে বৃত্তের দৈর্ঘ্য, আর বৃত্তের দৈর্ঘ্য মানে হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে? বৃত্তের পরিধি বলতে বোঝানো হচ্ছে এই যে গোলাকৃতি অংশটা আছে, এই যে রেখাটা আছে, এটাকে যদি তুমি একটা সুতা কল্পনা করো, এই সুতাটা যদি লম্বা করি, আমি যে দৈর্ঘ্যটা পাবো, সেই দৈর্ঘ্যটা হচ্ছে বৃত্তের পরিধি। ঠিক আছে? তাহলে আমি বৃত্তের পরিধি জানলাম, বৃত্তের চাপ জানলাম। তাহলে আবারও বলি, বৃত্তের চাপটা কি? বৃত্তের যে কোনো দুটি বিন্দুর মধ্যে পরিধির যে অংশ, সেই অংশটাকে বলা হয় বৃত্তের চাপ। এখন আসো, এই বৃত্তের চাপ কিন্তু দুটো অংশে বিভক্ত। কিন্তু আমি যখন একটা বৃত্ত অঙ্কন করব, সেখানে যদি দুটি বিন্দু চিহ্নিত করি, ঠিক আছে, দুটি বিন্দু যদি চিহ্নিত করি, মনে করো আমি আরো একটি বৃত্ত অঙ্কন করব, এই যে একটা বৃত্ত অঙ্কন করলাম, দুটা বিন্দু চিহ্নিত করলাম, এই যে দুটি বিন্দু চিহ্নিত করলাম, এখানে দেখা যাচ্ছে যে এই অংশটা কিন্তু তুলনামূলক, অর্থাৎ এই অংশটার তুলনায় ছোট। ঠিক আছে? এই যে অংশটা আছে, এই অংশটা কিন্তু ওই অংশের তুলনায় ছোট। তাহলে আমরা এই যে বৃত্তের দুইটা অংশ পেলাম, একটা ছোট অংশ আর একটা বড় অংশ। এই ছোট অংশটাকে বলা হয় উপচাপ। কি বলা হয়? এই যে ছোট অংশটা আছে, এই যে ছোট অংশটা আছে, ঠিক আছে, এটাকে বলা হয় উপচাপ। আর এই যে আমরা যদি এভাবে এটাকে কল্পনা করি, ঠিক আছে, এভাবে যদি আমরা কল্পনা করি, এই যে বড় অংশটা পেলাম, সেটি হলো অধিচাপ। ঠিক আছে, এটি হলো কি? অধিচাপ। আমরা এই অধিচাপটাকে এভাবে লিখতে পারি, অধিচাপ। এখন দেখো, উপচাপ এবং অধিচাপ চিনলাম, অর্থাৎ চাপের যে দুটি অংশ, সেই চাপের যে দুটি অংশ আছে, একটি ছোট অংশ আর একটি বড় অংশ। তোমরা এদিকে ফলো করো, এই যে এবি একটা অংশ, আবার এদিক থেকে কল্পনা করলে এটাও আরেকটি অংশ। তাহলে ছোট একটি অংশ, বড় একটি অংশ। তাহলে ছোট অংশটাকে বলা হবে উপচাপ, আর বড় অংশটাকে বলা হবে অধিচাপ। ঠিক আছে? এখন আসো, বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণটা কি সেটা আমার জানতে হবে, কারণ আমাদের এই প্রশ্নের মধ্যে আছে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ঠিক আছে? তাহলে আমার বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ বিষয়টা আমার জানতে হবে। বৃত্তের দুটি যা, এই মনে করে একটা বৃত্ত, দুটি যা অঙ্কন করব, তাহলে যে যা দুটি অঙ্কন করব, ওই যা দুটি বৃত্তের পরিধির যে কোনো একটা বিন্দুতে ছেদ করলে, ঠিক আছে, একটা বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী যে কোণ উৎপন্ন হবে,
ধরলাম এই যে এই দেখো কি বলা হচ্ছে, বৃত্তের দুটি জাক। এখানে কিন্তু দুটি জাক, একটা জাক এ হলো আরেকটি জাক। ঠিক আছে, বৃত্তের দুটি জাক পরস্পর বৃত্তের কোন বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে বৃত্তের কোন বিন্দুতে ছেদ করেছে, এই যে এই বিন্দুতে ধরে নিলাম এটা হলো সি। কোন একটা বিন্দুতে যদি ছেদ করে, এদের যে মধ্যবর্তী কোণ, এই যে মধ্যবর্তী কোণটা, সেটাই হচ্ছে মূলত বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এবার আসো কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বলতে আমরা কি বুঝি সেটা একটু জেনে নিই। একটি কোণের শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্রে যদি অবস্থিত হয়, ঠিক আছে, দেখো একটা কোণের শীর্ষবিন্দু, আমরা যদি এরকম একটা কোণ অঙ্কন করি, এই কোণের শীর্ষবিন্দুটা বৃত্তের কেন্দ্রে অবস্থিত। কেন্দ্রে অবস্থিত হলে কোণটিকে, এই কোণটাকে বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে আমি এখানে লিখতে পারি এ সি বি, এটা কি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ। আবার এ ও বি, এটা কি কেন্দ্রস্থ কোণ। তাহলে আমরা চিনতে পারলাম বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এবার আমি আমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটা সফল করি, অর্থাৎ আমাদের উপপাদ্যটা প্রমাণ করি। ঠিক আছে, এই বেসিক ধারণাটা না থাকলে তোমরা কিন্তু এই জ্যামিতিটা প্রমাণ করতে গেলে একটু কষ্ট হবে। তার কারণ হলো আমাদের বিশেষ করে এই যে বৃত্তচাপের যে অংশটা রয়ে গেছে, এখানে যতগুলো জ্যামিতি রয়েছে বেশিরভাগ অংশে এই সূত্রটি ব্যবহার করে কিন্তু করা। তাই এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখন দেখো বলা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান। আমি একটি বৃত্ত অঙ্কন করব। কি বৃত্ত? অকেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত। দেখো একটা বৃত্ত অঙ্কন করলাম অকেন্দ্র বিশিষ্ট এ বি সি, ধরে নিলাম সি। অ এই যে দেখো অকেন্দ্র বিশিষ্ট যে বৃত্ত এ বি সি হলো একটি বৃত্ত, তার একই উপচাপ। এই যে একটু আগে বলেছি যে উপচাপ, ছোট অংশটাকে বলা হচ্ছে কি উপচাপ। যে একই উপচাপ বিসি বা এবি যাই হলো, আমরা এটা ধরে নিই, এটা কি এই দুটি বিন্দুকে ধরে নিলাম বি এবং সি। বিসি চাপ, বিসি চাপের উপর দণ্ডায়মান, এখানে দিয়ে দিলাম এ বিন্দু। ঠিক আছে, বিসি চাপের উপরে এটা কিন্তু উপচাপ, এটা কি উপচাপ। তার কারণ হলো উপচাপ হলো বৃত্তের যে দুটি চাপ উৎপন্ন হয়, সেটা ছোট অংশটিকে বলা হয় উপচাপ আর বড় অংশটিকে বলা হয় অধিচাপ। ঠিক আছে, এখন দেখো অকেন্দ্র বিশিষ্ট এবিসি কিন্তু একটা বৃত্ত। তাহলে আমরা লিখে নিই অকেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত, তার একই উপচাপ বিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ আছে, কেন্দ্রস্থ কোণ আছে। কারণ বৃত্তস্থ কোণ যদি আমি অঙ্কন করতে যাই, এখান থেকে এইভাবে অঙ্কন করতে পারি। ঠিক আছে, এভাবে কিন্তু আমি এটা অঙ্কন করতে পারি। আমরা যদি এটা অঙ্কন করে থাকি তাহলে কি পেলাম? বৃত্তস্থ কোণ পেয়ে গেলাম। আরেকটি কিন্তু আমরা আঁকতে পারি, মনে করো এই যে এটা হয়ে গেল কি কেন্দ্রস্থ কোণ। তাহলে লিখবো কি, মনে করি অকেন্দ্র বিশিষ্ট, অকেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তি, অকেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তে, এবিসি একটি বৃত্ত, সরি এটা কিভাবে লিখে নিই, এবিসি একটি বৃত্ত এবং তার এই বৃত্তের তার একই উপচাপ,
তা বিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণটা কি হবে? বিএসি। এবং কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ হলো কি? বিওসি। এই যে আমরা পেয়ে গেলাম বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। এখন কি করব? কি প্রমাণ করতে হবে সেটা একটু দেখি। প্রমাণ করতে হবে, লিখবো আমরা প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে? কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ হলো এটা। তাহলে বিওসি হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণ হলো বিএসি। এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? এখন এটা প্রমাণ করতে হলে আমাদের কিন্তু একটু অতিরিক্ত অংশ সংযোজন করতে হবে, অর্থাৎ অঙ্কন করতে হবে। দেখো অঙ্কন, অঙ্কনে কি করবে? দেখো অঙ্কনে আমরা করব কি, এটি কিন্তু কেন্দ্রগামী না, তাহলে একটি কেন্দ্রগামী রেখাংশ অঙ্কন করব। এটার মধ্যে কি করব? একটি কেন্দ্রগামী রেখাংশ অঙ্কন করব। কেন্দ্রগামী রেখাংশটা যে অঙ্কন করব, এই অংশটা প্রথমে মুছে ফেলি। এটি কিন্তু কেন্দ্রগামী নয়, সেই কারণে আমি কি করছি? কেন্দ্রগামী একটি রেখাংশ অঙ্কন করে নিলাম। এই যে এ ডি, এটা হলো বৃত্তের কেন্দ্র। দেখো এটি কিন্তু কেন্দ্রগামী নয়, ঠিক আছে? এটি যে কেন্দ্রগামী নয়, এখন কি করতে হবে? কেন্দ্রগামী একটি রেখাংশ এডি অঙ্কন করতে হবে। এটা আমাদের অতিরিক্ত অংশ প্রমাণ করার জন্য এটা আমরা কি করব? অতিরিক্ত সংযোজন করব। তাহলে এটা হলো অঙ্কন। এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, এসি রেখাংশ কিন্তু কেন্দ্রগামী নয়। এখন এখন কি করছে? কেন্দ্র দিয়ে, অর্থাৎ এ বিন্দু দিয়ে, অর্থাৎ এই কেন্দ্র দিয়ে, অর্থাৎ এ বিন্দু থেকে একটি রেখাংশ অঙ্কন করবে। এখন এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী, এই যে দেখো কেন্দ্র দিয়ে দিলাম, এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী একটি এডি রেখাংশ, এটা কি করলাম আমরা? কেন্দ্রগামী একটি রেখাংশ অঙ্কন করেছি, সেটা অঙ্কন করেছি আমাদের প্রমাণ করার সুবিধা। এখন দেখ, আমরা যদি প্রমাণ করতে চাই, প্রথমে চিন্তা করে নেই এ অ বি, এই ত্রিভুজটা নিয়ে। অর্থাৎ একটা ত্রিভুজ, একটা ত্রিভুজ যদি আমরা কল্পনা করি, প্রথমে এই ত্রিভুজটা নিয়ে কাজ করি। কি কাজ করতে পারি? দেখো কেন্দ্র থেকে কিন্তু এই যে পরিধি পর্যন্ত যে দূরত্ব কি, ও এ এবং অ বি, এই দুটি কিন্তু সমান। কেন সমান? এই দুটি কিন্তু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা প্রথমে লিখতে পারি যে, প্রথমে আমরা লিখব এ ও বি ত্রিভুজে, ঠিক আছে? সমান এ অ ত্রিভুজ এ ও বি এক, এ ও বি এর প্রথমে আমরা আসি এ ও বি এর একটি বহিস্থ কোণ চিন্তা করি। তাহলে বহিস্থ কোণটা কিভাবে উৎপন্ন হয় সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। বহিস্থ কোণ হলো কোনো একটা ত্রিভুজের যদি একটা বাহুকে বর্ধিত করা, কোনো একটা ত্রিভুজের, যেমন আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম, কোনো একটা ত্রিভুজের যদি যে কোনো একটা বাহুকে বর্ধিত করা, যে কোনো বাহুকে বর্ধিত করা, বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হবে বহিস্থ কোণ, এটা কি ওই ত্রিভুজের কিন্তু বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ হবে অন্তস্থ বিপরীত দুটি কোণের যোগফলের সমান, অর্থাৎ এই দুটি কোণের যোগফলের সমান। এটা কিন্তু তোমরা সপ্তম শ্রেণীতে এই উপপাদ্যের প্রমাণটা শিখে আসছো।
অর্থাৎ আমাদের যে জ্যামিতির যে উপপাদ্যের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক একটা সূত্র। তাই আমাদের উচিত প্রত্যেকটি প্রশ্নকে ভালো করে মুখস্থ করে রাখা, ঠিক আছে? তাহলে আমরা এই ত্রিভুজটা নিয়ে ত্রিভুজ এও বি এর বহিস্থ বহিস্থ কোণ, এই যে দেখেন এটাকে আমরা বহিস্থ কোণ চিন্তা করি, বি এ ও এর বহিস্থ কোণ। অর্থাৎ আমরা কিন্তু এটা বর্ধিত করার কারণে এটা কোন উৎপন্ন হয়েছে, ঠিক আছে? তাহলে বহিস্থ কোণ কি? বি ও বি। বহিস্থ কোণ হলো বিপরীত অন্তঃস্থ দুটি কোণের যোগফলের সমান। অর্থাৎ এই দুটি কোণের যোগফলের সমান। তাহলে লিখতে পারি বি এ ও প্লাস এ বি ও। আমরা এটা কিভাবে লিখেছি সেটা একটু লিখে দিই। বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত দুইটি কোণের যোগফলের সমান। এটা কিন্তু একটা সূত্র, ঠিক আছে? এটা কিন্তু একটা সূত্র। এটা তোমরা সপ্তম শ্রেণীতে পড়ে আসছো, সেই বিষয়টা কিন্তু আমার এখন কাজে লাগছে। এখন দেখো বহিস্থ কোণ কিন্তু বিপরীত অন্তঃস্থ দুটি কোণের যোগফলের সমান পেয়েছি। আমরা এটা হাতে রাখি, এটাকে আমরা 1 নং ধাপ চিন্তা করি, ঠিক আছে? এটা হলো কি 1 নং ধাপ। 2 নং ধাপ, এবার দেখো এও বি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে এ ও এবং বি ও এই দুটি কিন্তু সমান। কেন সমান? একই বৃত্তের ব্যাসার্ধ। দেখো ত্রিভুজ এ ও বি এর ও এ সমান অ বি, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে একই বৃত্তের ব্যাসার্ধ হওয়ার কারণে আমরা বলতে পারি এই দুইটি বাহু সমান। অর্থাৎ ওয়ে সমান অবি। এখন ওয়ে সমান অবি যদি হয়ে থাকে এটা কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল। অর্থাৎ আমরা জানি যে কোন ত্রিভুজের যদি দুটি বাহু সমান থাকে ওই ত্রিভুজটিকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। সেই হিসাবে আমরা বলতে পারি এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তা আমরা এখানে আরো একটি সূত্র জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ বলে। এই যে দেখো এই দুইটা বাহু সমান, তাহলে এটা যদি ভূমি কল্পনা করি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় কি? ভূমি সংলগ্ন কোণ দ্বয় পরস্পর সমান, ঠিক আছে? এই দুইটা কোণ কিন্তু পরস্পর সমান। মনে রাখবা সমদ্বিবাহু ত্রিভুজের যে দুইটা বাহু সমান এই বাহু সংলগ্ন কোণগুলা কিন্তু পরস্পর সমান হয়। তাহলে আমরা লিখতে পারি কি? লিখতে পারি বি এ ও, বি এ ও সমান এ বি ও। এখানে আমরা লিখে দেব সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সংলগ্ন কোণ দ্বয় পরস্পর সমান। এই অংশটা মুছে ফেলি। কোণ দ্বয় পরস্পর সমান, ঠিক আছে? আমরা কিন্তু এটা জানি ভূমি সংলগ্ন কোণ দ্বয় সমান। এখন দেখো আমরা যদি 3 নম্বর একটি ধাপে এই অংশটা নিয়ে আসি এবং মান বসিয়ে দিই। দেখো কিসের মান বসাবো? অর্থাৎ বি ও বি। 3 নম্বর ধাপটা আমরা কোথা থেকে নিয়ে আসলাম? 1 নম্বর ধাপ থেকে। বি ও ডি হচ্ছে বি এ ও প্লাস এ বি ও। এই যে দেখো
ABO মানে হচ্ছে BAO। আমরা এটা লিখে নিই প্রথমে, ABO লিখে নিলাম। এটা কোথায় থেকে পেলাম? ধাপ 1 হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু আমরা 1 নং ধাপ থেকে পেয়েছি। এবার আসো BOD হয়ে যাবে BOA প্লাস, এই যে দেখো এটার বদলতে আমরা এটা লিখে ফেলবো BAO। ঠিক আছে, আমরা এটা পেলাম। এখন দেখো আমরা এটা যোগ করে দিতে পারি 2 4 BAO, তার মান BOD এর সমান আমরা এটা পেয়ে গেল। এখন আমরা কিন্তু এটার সমান এটা পেয়েছি কোন ত্রিভুজ থেকে? ABO, এই ত্রিভুজটা থেকে। ঠিক আছে, এই ত্রিভুজটা থেকে কিন্তু পেয়েছি। এখন আমরা কি করব? আরেকটা ত্রিভুজ যে আছে সেই ত্রিভুজটা থেকে কিন্তু অনুরূপ ভাবে আমরা পাবো। যদি আমরা চাই AOC ত্রিভুজ থেকে আমরা এরকম একটা অংশ বের করতে পারবো। ঠিক আছে, আমি সেটা সরাসরি না বের করে অনুরূপ ভাবে লিখি। অনুরূপ ভাবে পাই। অনুরূপ ভাবে কি পাই? অনুরূপ ভাবে আমরা কি পাই সেটা একটু দেখি। অনুরূপ ভাবে পাই ত্রিভুজ CODN, CODN অর্থাৎ এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি? সেন্টিমিটার COD সমান সমান, দেখো এটাকে পেয়েছিলাম BAO পেয়েছিলাম। তাহলে এটা কিসের কারণে পেয়েছি? দেখো BOD সমান পেয়েছি BAO এর দ্বিগুণ। এখন যদি আমরা COD বের করতে চাই তাহলে এটা অনুরূপে লিখতে পারি COD মানে হচ্ছে CAD। ঠিক আছে, টুকুন CAD, এটা আমরা কি করেছি? অনুরূপ ভাবে পেয়েছি। এটা কোন ত্রিভুজের? এই ত্রিভুজ থেকে এইটার মতো করে এখান থেকে আমি বের করতে পারবো। ঠিক আছে, এবার দেখ আমরা 4 নম্বর একটি ধাপ তৈরি করি। এই 4 নম্বর ধাপে কি করব? BOD এবং COD যোগ করে দেব। দেখো BOD প্লাস COD সমান সমান, দেখো BOD মানে হচ্ছে 2 কোণ BAO প্লাস 2 কোণ সরি আমি ভুল করেছি, COD মানে হচ্ছে CAO, এটা ও হবে CAO। এখন দেখো আমরা কি করেছি? এই দুইটাকে কিন্তু যোগ করে দিয়েছি। যোগ করে দেওয়া, এখন দেখো এই যে এখানে আমরা যে 2 কমন নিয়ে নিই তখন কি আসছে? BAO প্লাস CAO। এটা কোথায়? দেখো BAO মানে হচ্ছে এটা, আবার CAO মানে হচ্ছে এটা, তার মানে এই সম্পূর্ণ। তাহলে এটা কি হলো? BAC। অর্থাৎ এইটার বদলতে আমরা লিখতে পারি কি? কোণ BAC। আর এখানে দেখো BOD প্লাস COD, এটার বদলতে লিখতে পারি কি? দেখো BOD প্লাস COD, এই দুইটা কোণ যোগ করলেই পাচ্ছি কি? BOC। আমরা এটা লিখে দিতে পারি BOC, অর্থাৎ BOC প্লাস চিহ্ন দিয়ে নিলাম। এখন দেখো আমাদের কিন্তু প্রমাণ যেটা করার কথা বলছি সেটা বের করে ফেলছি, অর্থাৎ বৃত্তস্থ কোণ অর্থাৎ কেন্দ্রস্থ কোণ। এই যে কেন্দ্রস্থ কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা আবার উল্টা ভাবে আসতে পারে। ঠিক আছে, আমি ওই অংশটাও বলিনি। এটা কিন্তু আবার অন্যভাবেও আসতে পারে। কিরকম? দেখো আমরা কিন্তু এটা প্রমাণ করে ফেলছি। এটা কি প্রমাণ করেছি? কেন্দ্রস্থ কোণ। দেখো কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখন প্রশ্নটা এরকম না এসে আসতে পারে কেন্দ্র বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের
অর্ধেক। প্রশ্নটা কি? ওইটাতে ছিল কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আর এই প্রশ্নটাকে উল্টাভাবে আসতে পারে, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তখন তোমরা কি করবে? এই অংশটা লিখবে, লিখে ওই অংশটা সংযোজন করবে। এটার পরেই তোমরা নিয়ে আসবে কি, টু বিএসি সমান বিওসি। সুতরাং আমরা লিখতে পারি বিএসি সমান সমান আপক বিওসি। দেখো, এটা আরেকটি প্রমাণ। তোমরা এই বিষয়টা একটু ভালোভাবে খেয়াল করো। তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে এই এই উপপাদ্যটা আছে, তবে প্রমাণ করা নেই। অর্থাৎ ওইভাবেই একইভাবে প্রমাণ করো। অর্থাৎ প্রমাণ বলতে ওই প্রমাণটা করেই তোমরা এই অংশটা লিখতে পারবে। এবং প্রথমে যখন লেখতে প্রমাণ করতে হবে, যে তখন কিন্তু এইটা না লিখে তুমি যেটা প্রমাণ করতে বলছো সেটা লিখে নিবে। অর্থাৎ একটা কিন্তু শিখলে আরেকটা জ্যামিতি পারা যায়। জ্যামিতি দুটি কি? একটা হলো বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তোমরা বইয়ের সাথে এটা মিলিয়ে নিবে, দেখবা যে এখানে দুটি জ্যামিতি, একটি প্রমাণ করা আছে আর একটি প্রমাণ করা নেই, কিন্তু ইচ্ছা করলে এইভাবেই করে নিতে পারবে। এই অংশটুকু লিখে এই 2 লাইন লিখে দিলে তোমাদের প্রমাণ হয়ে যাবে। আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।